নমস্কার। বাংলা শস্য বিমা ২০২৫ বাংলা শস্য বিমা খরিফ মরশুম ২০২৫ সালের জন্য ফর্ম কিন্তু এখন জমা হচ্ছে। ফর্মটি কিন্তু সম্পূর্ণ অফলাইন প্রসেস, অনলাইনে কোনো রকম প্রসেস নেই। তাই অফলাইনে আপনি সঠিকভাবে ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেই পদ্ধতি দেখিয়ে দেবো। ফর্মটা আপনি ফিল আপ করবেন, সেই সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট কী কী দেবেন বা কী ডকুমেন্ট আপনি জমা দেবেন সেই ডকুমেন্ট লিস্ট এই ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো। এবং এখন সরকার কিন্তু ডিরেক্টলি আপনাকে যে আপনার ফসলের ক্ষতি হয়ে গেল সেই পয়সা কিন্তু দেয় না, সেজন্য আপনাকে শস্য বিমাতে আবেদন করতে হয়। ডিরেক্টলি আপনি কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবেন না। তাই এই ফর্মটি আপনি অবশ্যই ফিল আপ করবেন। তাই এই ফর্ম কীভাবে ফিল আপ করবেন এবং সেই সঙ্গে কী কী ডকুমেন্টস জমা দেবেন, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। বাংলা শস্য বিমা বিএসবি খরিফ ২০২৫ মরশুম ধান, অর্থাৎ ধান চাষের জন্য আপনি যদি শস্য বিমা বা ইন্স্যুরেন্স করতে চান, সেজন্য এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। এইবারের ইন্স্যুরেন্সের দায়িত্ব নিয়েছে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এসবিআই জেনারেল দেখবেন উপরে লেখা রয়েছে। ফর্মের ডান দিকে ঠিক উপরে দেখতে পাবেন মধ্যস্থতাকারীর বিবরণ। এখানে মধ্যস্থতাকারীর বিবরণ যে জায়গাটি রয়েছে, এখানে আপনাকে কিছু লিখতে হবে না। এবং তার আগে জেনে নেওয়া দরকার, দেখবেন নিঃশুল্ক সহায়তা সেবা নম্বর একটি নম্বর রয়েছে। যে কোনো রকমের আপনার যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আপনি এই নাম্বারে, কৃষি দপ্তরের নাম্বারে ফোন করে আপনি কিন্তু জানতে পারবেন। এবং এখানে কোন ভাষায় ফর্ম ফিল আপ করবে সেটাই আপনার কাছে প্রশ্ন হতে পারে। আপনি বাংলাতেও ফিল আপ করতে পারেন এবং আপনি ইংরাজিতেও ফর্মটি ফিল আপ করতে পারেন। এবং অনেকেই কনফিউজ রয়েছে যে ফর্মটি তো বাংলায় রয়েছে, আমি ইংরেজিতে ফর্ম যদি ফিল আপ করি তাহলে ফর্ম রিজেক্টেড হয়ে যাবে না তো? কোনো রকমভাবে রিজেক্ট হবে না। আপনি বাংলা ইংরেজি উভয় ভাষায় ফিল আপ করবেন। এবং এখানে দেখতে পাবেন কৃষকের নাম, এখানে যিনি কৃষক রয়েছেন ওনার নাম দিয়ে দেবেন। এবং যদি ইংরেজিতে আপনি ফর্ম ফিল আপ করেন তাহলে ক্যাপিটাল লেটারে বা বড় হাতের অক্ষরে আপনি দেবেন। যদি বাংলাতে আপনি লিখেন, আপনি বাংলাতে এখানে লিখে দেবেন। এবং ওনার পিতা, মাতা, স্বামী, অভিভাবক, যদি আপনি আপনার বাবার নাম লিখতে চান তাহলে পিতা যেখানে লেখা রয়েছে সেখানে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। যদি মায়ের নাম লিখতে চান, মাতা যেখানে লেখা আছে তার উপর একটি টিক মার্ক দিয়ে দেবেন। যদি স্বামীর নাম লিখতে চান ঠিক একইভাবে টিক মার্ক দিয়ে দেবেন। যদি যে কোনো অভিভাবকের নাম লিখতে চান তাহলে অভিভাবকের উপরে আপনি টিক মার্ক দিয়ে অভিভাবকের নাম এখানে লিখে দেবেন। এবং তারপর দেখতে পাবেন বয়স, এখানে বয়স আপনি লিখে দেবেন যে আপনার এই মুহূর্তে বা আজকের দিনে আপনার বয়স কত হয়েছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র বয়স লিখে দেবেন, আপনার জন্ম তারিখ লিখবেন না। আপনি বয়সটি হিসেব করে নেবেন যে আপনার আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট বা ভোটার কার্ডে যে বয়সটি রয়েছে আপনি এখানে লিখে দেবেন। এবং তারপর দেখতে পাবেন লিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং অন্যান্য, এখানে আপনি জেন্ডার আপনার মতো আপনি সিলেক্ট করে দেবেন বা টিকমার্ক দিয়ে দেবেন। এবং তারপর দেখতে পাবেন ভোটার কার্ড এপিক নম্বর, ভোটার কার্ডকে এপিক বলা হয়, অর্থাৎ আপনার ভোটার কার্ড নম্বর আবশ্যিক। এখানে আপনার ভোটার কার্ড নাম্বার অবশ্যই দেবেন। যদি না আপনি ভোটার কার্ড নাম্বার দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটার কার্ড নাম্বার না দেওয়ার কারণে আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। এবং তারপর দেখবেন জাতি, সাধারণ, তফসিল জাতি, তফসিল উপজাতি, ওবিসি, আপনার যেই কাস্ট রয়েছে বা যেই জাতি রয়েছে সেই জাতির উপরে আপনি ঠিক চিহ্ন দিয়ে দেবেন। যদি জেনারেল হয় সাধারণের উপরে আপনি ঠিক চিহ্ন দেবেন। যদি তফসিল জাতি হয় সেখানে আপনি ঠিক চিহ্ন দেবেন। তফসিল উপজাতি হয়ে গেলে সেখানে ঠিক চিহ্ন দেবেন। যদি ওবিসি হয়ে থাকেন ওবিসির জায়গায় আপনি ঠিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর আপনার একটি সচল মোবাইল নম্বর দেবেন। মোবাইল নম্বরের একটি জায়গা রয়েছে, আপনার 10 সংখ্যার মোবাইল নম্বর দেবেন। তারপর দেখবেন আধার নম্বর আবশ্যিক, আপনার 12 সংখ্যার আধার নম্বর দেবেন। এবং আধার নম্বর, ভোটার নম্বর বা এপিক নাম্বার অবশ্যই দেবেন, তা নাহলে ফর্ম আপনার রিজেক্টেড হয়ে যাবে। এরপর বসবাসের ঠিকানা, আপনি কোথায় বসবাস করেন, দেখবেন প্রথমে মৌজা অবলিক গ্রামের নাম, আপনি এখানে মৌজার নামও দিতে পারেন বা গ্রামের নাম দিতে পারেন, যে কোনো একটি দিয়ে দেবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েত বা জিপির নাম দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখে দেবেন। এবং তারপর আপনার ব্লকের নাম এখানে লিখে দেবেন। এবং তারপর দেখবেন জেলার নাম, এখানে আপনার জেলার নাম লিখে দেবেন। যদি কেসিসি থাকে, কেসিসি বলতে কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে আপনি ইয়েস করবেন। যদি কিষাণ ক্রেডিট কার্ড না থাকে তাহলে আপনি নায়ের জায়গায় টিক চিহ্ন দিয়ে দেবেন। কৃষক বন্ধু আইডি নম্বর, এখানে আপনার কেবি আইডি অবশ্যই দেবেন। যদি আপনার কৃষক বন্ধু আইডি থাকে বা কৃষক বন্ধুর আপনি যদি সরকারি সাহায্য পেয়ে থাকেন তাহলে এখানে কৃষক বন্ধু আইডি দেবেন। কৃষক বন্ধুর ওয়েবসাইট যে রয়েছে সেই ওয়েবসাইটে কোনো রকম এই মুহূর্তে সমস্যা নেই। কিভাবে আপনি কৃষক বন্ধু আইডি পাবেন সেই সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে।
এই ফর্ম ফিল আপে অনেকেই সমস্যায় পড়েছেন। অনেকের জমি রয়েছে, ধরুন পশ্চিম মেদিনীপুরে জমি রয়েছে, ওনার বাড়ি পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু রয়েছে। তিনি কোন জেলায় আবেদন করবেন? এবং যার কাছে ভোটার কার্ড, আধার কার্ড যেই জেলায় রয়েছে, ধরুন যদি পূর্ব মেদিনীপুর জেলায় ভোটার কার্ড, আধার কার্ড থাকে, আপনার জমি যদি হয় পশ্চিম মেদিনীপুরে, আপনি কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় যেই ব্লকে বসবাস করছেন, যেই পঞ্চায়েতে বসবাস করছেন বা যেই গ্রামে বসবাস করছেন, সেখানে কিন্তু আবেদন করবেন। অর্থাৎ আপনার ভোটার কার্ড, আধার কার্ড বা যা আইডি প্রুফ আপনার যেখানে রয়েছে সেখানে কিন্তু আবেদন করবেন। জমি আপনার থাকতে পারে, পশ্চিম মেদিনীপুরেও থাকতে পারে, পুরুলিয়াও থাকতে পারে, বীরভূমেও থাকতে পারে, সেটা কোনো প্রশ্ন নয়। বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। অধিক দাগের জন্য পেছনের পাতা ব্যবহার করতে হবে। অধিসূচিত ফসলের নাম, এখানে ফসলের নাম আগে থেকেই লেখা রয়েছে, ধান লেখা রয়েছে। তারপর দেখবেন অধিসূচিত এলাকা, এখানে ব্লকের নাম, কোন ব্লকের নাম দেবেন, যেখানে আপনার জমি রয়েছে সেই ব্লকের নাম দেবেন। তারপর দেখবেন গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে যেই গ্রাম পঞ্চায়েত এলাকায় আপনার জমি রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন। তারপর দেখতে পাবেন মৌজার নাম ও জেএল নাম্বার, এখানে আপনার রেকর্ড বা পর্চায় মৌজার নাম রয়েছে, মৌজার নাম দেবেন। তারপর দেখবেন মৌজার নামের ঠিক নিচেই দেখতে পাবেন জেএল নাম্বারের একটি জায়গা রয়েছে, জেএল নাম্বার এখানে লিখে দেবেন, একই ঘরে কিন্তু লিখে দেবেন। এবং তারপর দেখবেন খতিয়ান নম্বর, খতিয়ান নম্বর দেবেন যা পর্চায় রয়েছে। তারপর দেখবেন দাগ নম্বর, দেখুন চাষযোগ্য জমির দাগ নম্বর দেবেন। আপনার যে জল জমি রয়েছে যেখানে আপনি ধান চাষ করেন সেই চাষযোগ্য জমির দাগ নম্বর দেবেন। এবং বীমার জন্য প্রস্তাবিত এলাকা, কত একর জমিতে আপনি ধান চাষ করেছেন বা ফসল, যেই ফসল আপনি চাষ করেছেন, যেহেতু ধান চাষের জন্য সেই এরিয়া এখানে কিন্তু লিখে দেবেন। এবং তারপর দেখবেন নিজস্ব জমি না আপনার ভাগ চাষি, ভাড়া নেওয়া জমি, এখানে 3 প্রকার জমির মালিক আবেদন করতে পারবেন। প্রথমে দেখবেন যদি আপনার নিজস্ব জমি হয় নিজস্ব লিখে দেবেন, যদি ভাগ চাষি হয়ে থাকেন ভাগ চাষি লিখে দেবেন, যদি ভাড়া নেওয়া জমি থাকে তাহলে ভাড়া নেওয়া জমি এখানে লিখে দেবেন। এরপর দেখবেন ফসল রোপণের সম্ভাব্য তারিখ, আপনি ফসল কবে রোপণ করেছেন বা কবে ধান চাষ করেছেন সেই তারিখ এখানে লিখে দেবেন। আমি রিকমেন্ড করব আপনি জুলাই মাসের যে কোনো একটি তারিখ দিয়ে দেবেন, 10 থেকে 15 তারিখের মধ্যে যে কোনো তারিখ একটি এখানে দিয়ে দেবেন। 2025 সালের জুলাই মাসের যে কোনো তারিখ দিয়ে দেবেন। এবং ঠিক একইভাবে আরও যদি দাগ নম্বর থাকে, আরও অন্য মৌজায় জমি থাকে, ঠিক একইভাবে ব্লক, গ্রাম পঞ্চায়েত, মৌজার নাম, খতিয়ান নম্বর, দাগ নম্বর, বীমার জন্য প্রস্তাবিত এলাকা, সমস্ত ডিটেলস একে একে করে রো ওয়াইজ, আপনি রো এবং কলাম রয়েছে আপনি লিখে দেবেন। এখানে এমন তথ্য দেবেন যে আপনি লিখলেন হয়তো এখানে 0.21 একর জমি রয়েছে, সেটা কিন্তু আপনার পর্চায় বা রেকর্ডে নেই। সেক্ষেত্রে আপনি কিন্তু মাথায় রাখবেন পর্চায় যেই ডিটেলস রয়েছে সেই ডিটেলস কিন্তু এখানে আপনাকে দিতে হবে। আপনি ভুল তথ্য এখানে কিন্তু দেবেন না, তাহলে কিন্তু ফর্ম রিজেক্টেড হয়ে যাবে। এরপর আপনাকে ব্যাংকের তথ্য দিতে হবে, কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তকৃত ব্যাংক অ্যাকাউন্ট, যেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দেবেন সেটা যেন আধার লিঙ্ক থাকে। প্রথমে দেখতে পাবেন কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী, ব্যাংক পাসবুকে কৃষকের যেই নাম রয়েছে সেই নাম কিন্তু একইভাবে বানান লিখে দেবেন, পাসবইয়ে যেই বানানটি রয়েছে। তারপর দেখবেন ব্যাংকের নাম, যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে, ধরুন আপনার স্টেট ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখে দেবেন। এবং অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স থেকে বিমা করেছে, তাহলে এসবিআই কি অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক? কোনো রকমভাবেই নয়। আপনার পাঞ্জাব ব্যাংকেও যদি অ্যাকাউন্ট থাকে আপনি এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিখে দেবেন, যেই ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক ব্যাংকের নাম এখানে আপনি লিখে দেবেন। তারপর ব্রাঞ্চের নাম লিখে দেবেন, তারপর অ্যাকাউন্ট নম্বর লিখে দেবেন, আইএফএসসি কোড লিখবেন এবং অ্যাকাউন্টের ধরন, যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট হয় আপনি সেভিংস লিখে দেবেন, যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় আপনি কারেন্ট এখানে লিখে দেবেন। এভাবেই ব্যাংকের তথ্য আপনি ব্যাংকের প্রথম পৃষ্ঠায় পেয়ে যাবেন, বা আপনার কাছে যদি চেক বই থাকে চেক বইও আপনি কিন্তু দেখতে পাবেন। কৃষকের দাখিল যে নথি রয়েছে, কি কি বাধ্যতামূলকভাবে নথি দিতে হবে বা ডকুমেন্ট দিতে হবে, প্রথমে দেখবেন কেওয়াইসি নথি, ভোটার কার্ড, আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স দেবেন, আধার কার্ডের জেরক্স দেবেন এবং সমস্ত জেরক্সে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন বা নিচে একটি সই করে দেবেন। এবং তারপর দেখবেন পাসবইয়ের কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের পাসবই দেবেন, সেখানে যেন ব্যাংক অ্যাকাউন্টটা ভালোভাবে বোঝা যায়। অস্পষ্ট হলে কিন্তু অসুবিধে আপনারই হবে, যদি না পাসবই থাকে আপনি ক্যান্সেল চেকও দিয়ে দিতে পারেন। তারপর দেখবেন খতিয়ান পর্চা সাম্প্রতিকতম, 2025 সালে আপনার যদি কোনো পর্চা থাকে সেক্ষেত্রে 2025 সালের পর্চা দিয়ে দেবেন বা রেকর্ড দিয়ে দেবেন। যদি তার আগের কোনো রেকর্ড বা পর্চা থাকে সেক্ষেত্রে আপনি একটি সার্চিং কপি
এই যে আপনার পর্চা রয়েছে, পর্চাটি আপনি জেরক্স করে নেবেন, তার সঙ্গে একটি সার্চিং কপি অ্যাটাচ করে দেবেন। ভাগচাষীদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র, যারা ভাগচাষী রয়েছেন, যাদের নিজের নামে জমি নেই, তাদের কাছে জমির অধিকার সংক্রান্ত একটি সার্টিফিকেট রয়েছে। সেই সার্টিফিকেট আপনি কিন্তু পঞ্চায়েত অফিস থেকে পাবেন। এই সার্টিফিকেট আপনাকে পঞ্চায়েত প্রধান আপনাকে প্রদান করবেন। এই সার্টিফিকেট আপনি ওনাকে বলবেন যে শস্য বিমাতে আমি আবেদন করতে চাই, আমি ভাগচাষী, এখানে এই ডিটেলসটি আপনি দেখাবেন। উনি একটি সার্টিফিকেট আপনাকে প্রদান করবেন। সেই সার্টিফিকেট এই ফর্মের সঙ্গে আপনি যোগ করে দেবেন। এবং 4 নম্বরে যেই কাগজপত্রটি রয়েছে বা যেই ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্ট আপনার কোনো রকমভাবে দরকার নেই বা কারো এই ডকুমেন্টের প্রয়োজন পড়ে না। এক্ষেত্রে আপনার এই বিষয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এবং নিচে দেখবেন ঘোষণা লেখা রয়েছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। এবং বাম দিকে আপনার একজন প্রতিবেশী সই করে নেবেন, সাক্ষীর সই। ডান দিকে আপনার সই করে নেবেন। যদি না আপনি সই জানেন তাহলে আপনি টিপছাপ দিয়ে দিতে পারেন। এভাবেই আপনি ফর্মটি ফিল আপ করে নেবেন। ফর্মের এখনও একটি পার্ট রয়েছে, আপনি অপেক্ষা করুন। এই রিসিভ কপি আপনাকে নিজেকে ফিল আপ করে নিতে হবে, যেই রিসিভ কপি আপনাকে দেওয়া হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তাই ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন। বাংলা শস্য বিমা প্রাপ্তি স্বীকার, অর্থাৎ একটা রিসিভ কপি। প্রথমে শ্রী শ্রীমতী আপনার মতো এখানে আপনি টিকচিহ্ন দিয়ে দেবেন, আপনার নাম দেবেন, তারপর পিতা, স্বামী, অভিভাবক যার নাম দিতে চান আপনি দেবেন, যিনি ড্যাশ গ্রাম পঞ্চায়েত আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, ড্যাশ ব্লক আপনার ব্লকের নাম দেবেন, ড্যাশ জেলা যেখানে লেখা রয়েছে এখানে আপনার জেলার নাম দেবেন, তার নিকট হইতে ড্যাশ তারিখে আপনি তারিখ লিখে দেবেন, এবং তারপর ড্যাশ ফসলের জন্য, কোন ফসলের জন্য, খরিফ মরশুম, যেহেতু খরিফের ধান চাষ করেছেন সেটা আপনি এখানে লিখে দেবেন, ড্যাশ একর পরিমাণ জমির জন্যে, কত পরিমাণ জমি, এটার কিন্তু টোটাল প্লট হবে। আপনার হয়তো ধরুন আপনার 5টি প্লট রয়েছে, 5টি প্লটে আপনি ধান চাষ করেছেন, সেই 5টি প্লটের পরিমাণ আপনি যোগ করে এখানে কিন্তু লিখে দেবেন। এরপর দেখতে পাবেন শ্রী শ্রীমতী, এখানে আপনার মতো আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন, আপনার নাম লিখে দেবেন, ড্যাশ ব্যাংকের এখানে ব্যাংকের নাম দিয়ে দেবেন, এবং ড্যাশ শাখায় এখানে আপনার যে ব্যাংকের যে শাখায় অ্যাকাউন্ট রয়েছে সেই শাখার নাম দেবেন, এবং অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি লিখে দেবেন। এবং তারপর আপনার আর এখানে কোনো সই করার দরকার নেই। ওনারা নিচে দেখতে পাবেন অনুমোদিত স্বাক্ষরকারীর সই ও সিলমোহর, ওনারা এখানে স্ট্যাম্প মেরে এই যে নিচের পোর্শনটি আপনাকে কিন্তু দিয়ে দেবে। এটা রিসিভ কপি হিসাবে আপনি কিন্তু রেখে দেবেন। এই ফর্মের সঙ্গে যা ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্ট লিস্ট আরেকবার আপনাকে বলে দেই। আধার কার্ড দেবেন, ভোটার কার্ড দেবেন, ব্যাঙ্ক পাসবুক দেবেন, ব্যাঙ্ক পাসবুক যদি না থাকে ক্যান্সেল চেক দিয়ে দেবেন, জমির পর্চা দেবেন, জমির পর্চা 2025 সালে না থাকলে আগের যদি কোনো জমির পর্চা বা রেকর্ড থাকে সেই রেকর্ডের জেরক্স দেবেন, এবং সেই সঙ্গে একটি সার্চিং কপি আপনি সেই রেকর্ডের সঙ্গে আপনি অ্যাটাচ করে দেবেন বা যোগ করে দেবেন, এবং সব ডকুমেন্ট আপনি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।